এই উনহর একাডেমির যাত্রা, লাশ আর এক ভাগ্যবান গুহায় রেডিয়েন্ট সোয়ার্ডের উত্তরাধিকারীর সঙ্গে দেখা। এইটা হলো পার্ট 2। উনহকে জোর করে একাডেমিতে যেতে হয়। যাওয়ার সময় উনহ পেছনে তাকিয়ে তার পরিবারের দিকে চেয়ে দেখে। তার ছোট বোন সূর্যন কাঁদতে কাঁদতে তাকে যেতে বাধা দিচ্ছে। তার বাবা তাকে বলেন, একটা শক্ত পুরুষ হয়ে ফিরে আস। তার মা শুধু এটুকুই বলে, নিজের খেয়াল রাখিস আর নিরাপদে বাড়ি ফিরিস। তারা জানত যে তাকে আটকানো যাবে না, যদিও তাকে যেতে দেখে একটু দুঃখ হচ্ছিল। উনহ তার ছোট বোনকে কাঁদতে না বলে যে সে শীঘ্রই ফিরে আসবে। সে হাত নাড়িয়ে বিদায় নেয়, আর তার বাবা হাসছে। এটার উপর সান বলে, হাসা বন্ধ কর। যেমনই তারা যাত্রা শুরু করে, সানহোর জন্য যাত্রাটা সহজ মনে হয়, কিন্তু উনহর জন্য এটা খুবই ক্লান্তিকর। সে জিজ্ঞেস করে, আমরা কি প্রায় পৌঁছেছি? সানহো বলে, এখনো মাত্র 10 দিন বাকি। এই শুনে উনহ অবাক হয়ে বলে, পুরো 10 দিন? সানহো শান্তস্বরে বলে, যদি তুমি ঘোড়া চালাতে পারতে, আমরা 5 দিনে পৌঁছে যেতাম। উনহ চেঁচিয়ে বলে, আমি তো আগে বলেছিলাম আমি কখনো ঘোড়া চালাইনি। সানহো বলে, তুমি কখনো ঘোড়া চালানো শিখার চেষ্টা করোনি। উনহ বলে, কিন্তু এখন আমি তো চালাচ্ছি। এরপর তার ভাই বলে, আমি তোমাকে দোষ দিচ্ছি না, শুধু প্রশ্নের উত্তর দিচ্ছি। উনহ বলে, আমাদের বিশ্রাম নেওয়া উচিত, এবং জিজ্ঞেস করে, তুমি জানো পাহাড় কতটা ঢালু, কতটা ব্যথা হবে? মনে হচ্ছে আমার পিঠ ভেঙে যাবে আর পাছাড়ের অংশ ফেটে যাবে। তারপর সে মাঠে একটি গাছের দিকে ইশারা করে এবং বলে, ওরা ওখানেই বিশ্রাম নিচ্ছে। সানহো দেখে এবং সঙ্গে সঙ্গে বুঝতে পারে তারা শুধু ঘুমাচ্ছে না। সে ঘোড়া থেকে নামল। এই দেখে উনহ জিজ্ঞেস করে, তুমি কি করছো? সানহো কাছে গিয়ে দেখে লাশের উপর মাছি ভিনভিন করছে। উনহ আবার জিজ্ঞেস করে, তুমি কি করছো? সানহো বলে, আমরা অনেক দেরি করে পৌঁছেছি, কারণ এই সব মানুষ মারা গেছে। এই শুনে উনহ চেঁচাতে শুরু করে। সানহো তাকে বলে, দেখ। সে একজন মানুষের কাপড় সরায় এবং তার বুকের উপর ফুলের আকারের ক্ষত দেখায়। সানহো বলে, এই মার্শাল আর্টকে প্লাকিং ফ্লাওয়ার পাম বলা হয়। উনহ জিজ্ঞেস করে, এমন নাম? সানহো বলে, এর আগে এটা ক্রিমসন ফ্লাওয়ার পাম বলা হতো, কিন্তু এই মার্শাল আর্টটি ওয়েস্টার্ন প্রভিন্সের ইয়েন ডেমন নামে এক অত্যাচারী ব্যবহার করে অনেক খারাপ কাজ করেছে, তাই নাম পরিবর্তন করে প্লাকিং ফ্লাওয়ার পাম রাখা হয়েছে। উনহ জিজ্ঞেস করে, ও কি বলছে, চারপাশে কোথাও একজন অত্যাচারী আছে? সানহো বলে, ও ইয়েন ডেমন পাহাড়ে চড়াই নারীকে টার্গেট করে, এবং এই লাশগুলোই ইঙ্গিত যে সে কোনো নারীর পেতে এই মানুষের উপর হামলা চালিয়েছে, মানে চারপাশে কোথাও কোনো নারী বিপদে আছে। সে জমি থেকে উঠে তার ভাইকে বলে, তুমি এখানেই থাকো, আমি ফিরে আসছি, এবং সুপারম্যানের মতো উড়ে যায়। তার বড় ভাইকে যেতে দেখে সে জোরে চেঁচায়, তুমি কি চাইছো আমি এই দুর্গন্ধযুক্ত লাশের মাঝে থেকে এই জায়গা রক্ষা করি? পরে তার ভাই জোরে বলে, কিন্তু তখন সানহো অনেক দূরে চলে গেছে। যখন সে বোঝে চেঁচানোর কোনো লাভ নেই, তখন পাশে তাকিয়ে খারাপ মুখ করে, কারণ তার কাছে এখন 2 ঘোড়া এবং পচা লাশ আছে যা দুর্গন্ধ করছে, আর সে বলে, আমি চরমভাবে ফেঁসে গেছি। সে তার ভাইয়ের অপেক্ষায় রাত হয়ে যায়। এজন্য সে চেঁচিয়ে বলে, মিথ্যাবাদী, এখনো কেন ফিরে আসনি? যদি এমন হইতো তখন আমাকেও লগে নিত। তারপর ভাবল, কি হইছে, যদি কিছু হইও নাই তো ও আগেই ফিরত। হঠাৎ কিছু জঙ্গলি পশুর আওয়াজ শোনা গেল, তাই সে ঘোড়া ধরল আর ভাবল, যদি এমন দাঁড়াই থাকি কোনো বাঘের শিকার হইব। হঠাৎ পিছনে বজ্রপাত হইল, সে ভয় পাইল আর ঝড় শুরু হইল। সে ভিজে গেল, আকাশের দিকে তাকাইয়া বলল, হায়, আমি সত্যি ফেসে গেছি। তারপর চিৎকার শোনা গেল। আমরা দেখলাম সে ঘোড়াগুলো ঠেলা দিতেছে, কারণ সে ঘোড়া চালাতে পারতেছে না। সে বলে, এখন আমি কি করম? সে 2 লাশ ঘোড়ার উপরে লাদাইয়া পাহাড়ে উঠাইতেছে, বলে, এরা এমন ছাইতে পারবে না, জঙ্গলি পশুর শিকার হইতে পারে। লাশ দাফনও করতে পারতেছে না, কারণ বৃষ্টি, আর এখন কোথাও আশ্রয় দরকার। ঘোড়াকে দ্রুত চালানোর চেষ্টায় সে জোরে ঠেলা দেয়, কিন্তু ভুল করে ঘোড়ার পায়ে হাত লেগে যায়। ঘোড়া ক্ষিপ্ত হইয়া তাকে কিক মারল। উনহ চিৎকার করে পাহাড় থেকে পড়তে লাগল, শেষমেশ ঝাড়িতে পড়ল। সে করা হতে বলে, ওই কমবক্ত ঘোড়ার উপরে বিশ্বাস করবার না। কিন্তু চারপাশে তাকাইয়া দেখল সে এক গুহায় আছে, এখানে বৃষ্টি নেই। সে খুশি হইয়া চিৎকার করল, অবশেষে আশ্রয় পাইছি। ঘোড়াগুলোও পিছনে আসে, এখনও লাশ লাদাইয়া। উনহ লাশগুলো এক পাথরে বেঁধে দেয়, বলে, হায় ঈশ্বর, ঘোড়াগুলোও মারতে পারি না। কাপড় দেখে বলল, হায় ঈশ্বর, দুঃখ কখন শেষ হইব? গুহার বাইরে এসে চিহ্ন রাখল, যাতে ভাই খুঁজে পায়। কিন্তু চিন্তায়, এখন কি করম?
শুইয়া ঘুমানোর চেষ্টা করল, কিন্তু ঘুম আসে না। ভাবল আমার ভাই ঠিক থাকবে। পরে ঘুরে বলল, আমি জানি ও শক্তিশালী, অবশ্যই ফিরবে। হ্যাঁ, ফিরবে। গভীর ঘুমে গেল, কিন্তু ঘোড়াগুলো তার দড়ি চিবাইয়া বাইরে চলে গেল, একা ফেলে। সকাল হইল, দুপুরও হইল, কিন্তু তার কুম্ভকর্ণ ভাই সারাদিন মাটিতে ঘুমাইয়া রইল। হঠাৎ একটা অদ্ভুত শক্তি তাকে ঘিরে ধরল, আর ঘুমের মধ্যে সে হাওয়ায় উঠে গেল। গুহার ছাদের দিকে উঠতে উঠতে দেয়ালে মিলাইয়া গেল, যেন কখনো সেখানে ছিলই না। হঠাৎ হুঁশে এলে ভাবল, আমি কি দেখতেছি? সবুজ আলো ভাসছে। বলল, আমি কোথায়? গুহার মতোই, কিন্তু ঘুমের মধ্যে নিচে নেমে গেছে। হঠাৎ একটা কণ্ঠ ডেকে বলল, তুমি নসিবওয়ালা। ভয় পাইয়া চিৎকার করল, মাটিতে পড়ে গেল। একটা ঝলমলে গোলক দেখল, যা বলল, স্বাগতম, যে এখানে নিজের ভাগ্য খুঁজতে এসেছে। পরিচয় দিতে দিতে বলল, আমি রেডিয়েন্ট সোয়ার্ডের উত্তরাধিকারী, লিমিটলেস হোয়াইট। উনহ জিজ্ঞায়, এই গোলক কি আমার সাথে কথা কয়? গোলক বলে, আমি এখানে শারীরিকভাবে নেই, কিন্তু আমার উইল সময় আর স্থান পার হয়ে কথা বলতেছে। যদি তুমি আমার উইল মানো, তুই পৃথিবীতে রাজ করবি। উনহ ভয় পাইল, এ তো ভূত, আর মাটিতে বসে গেল। গোলক বলল, ভয় পাও না, আমি মারা গেছি, শুধু উইল বাকি। আমি এটা আমার পরবর্তীর জন্য তৈরি করেছি, তাই নসিবওয়ালা, বিশ্বাসের সঙ্গে গ্রহণ কর। উনহ বলল, সবকিছু খুব পরিচিত লাগছে। এক গুহা, মানুষ নেই, এক বৃদ্ধ লোকের শেষ ইচ্ছা। খুশি হইয়া বলল, এটাই ভাগ্যের মিলন, মুরিম গল্পের মতো। বলল, স্বর্গ তার ভালো কাজে পুরস্কৃত করছে। এখন যদি শক্তিশালী হইয়া যায়, একাডেমি যাইতে দরকার নেই। গোলক বলে, সময় নেই। উত্তরাধিকারী, আমার শর্ট গ্রহণ করো, পৃথিবীতে ন্যায় করো। আমি তোমাকে রেডিয়েন্ট শর্ট স্টাইল দিচ্ছি, অনুশীলন করো। উনহ হ্যাঁ বলতেছে। গোলক বলে, রক্তে আমার রক্ত থাকলে প্রতিভা দারুণ হবে। 30 বছর অনুশীলন করলে আমার শক্তির অল্প অংশও দ্বিগুণ করতে পারবে। উনহ চমকে যায়, 30 বছর? সত্যি? গোলক, হ্যাঁ, 30 বছর। উনহ, 1 মিনিট, আমি নসিবওয়ালা মনে হয় না, অন্য কাউকে খুঁজো। গোলক চুপ থাকে, তারপর চিৎকার করে জিজ্ঞায়, কি মানে? উনহ হাসি দিয়ে কয়, ভালো হইব আমি এটা ফেলে দিই। 30 বছর এখানে থাকার বদলে। ম্যাড ডগ ইতিহাসবিদকে গল্প বলল। এই সাক্ষাৎ নিজেই উনহর জন্য অলৌকিক উপহার। এই ঘটনা লেজি উনহকে অজেয় অজয় বানাইয়া দিল। চ্যাপ্টার এখানেই শেষ। পরের গল্প আরও মজার হইব। পরবর্তী চ্যাপ্টারের জন্য চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো।